গরু ছাগল হাঁস মুরগি একই জায়গায় বসবাস করছে। পাখাইয়া যাচ্ছে, জ্বর আসছে। টানা বৃষ্টিতে ফের জলাবদ্ধতার কবলে যশোরের ভবদহ এলাকা। ৩ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত। খাল খননে দীর্ঘসূত্রিতায় বিপর্যয় দাবি ভুক্তভোগীদের। নেই ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি। খুলনা নগরীর প্রস্তাবিত বর্ধিত অংশে ভবন নির্মাণের হিড়িক। স্থানীয় সরকার অনুমতি দেয়ায় অপরিকল্পিত নগরায়ন, অভিযোগ কেডিএর। এবং কুষ্টিয়ার মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 হুইলার। স্বাভাবিক গতি হারাচ্ছে দূরপাল্লার যান, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। আবারও জলাবদ্ধতার কবলে যশোরের ভবদহ এলাকা। টানা বৃষ্টিতে অভয়নগর, মনিরামপুর এবং কেশবপুর উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, বেড়েছে দুর্ভোগ। সরকারের আশ্বাসের পরও খাল খনন কাজের দীর্ঘসূত্রিতায় এই বিপর্যয় বলে দাবি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে গুরুত্ব দিয়ে পানি অপসারণে কাজ চলছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত ভবদহ অঞ্চল। পলি পড়ে এই এলাকার নদীগুলো নাব্য হারানোর কারণে ৮০ দশক থেকে জলবদ্ধতার শিকার এ অঞ্চলের মানুষ। গত ২ মাসের ভারী বর্ষণে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে ভবদহ অঞ্চলে। প্লাবিত হয়েছে ভবদহ এলাকার ৫২টি বিল, ডুবেছে আশপাশের গ্রাম। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় পানি ঢুকে পড়েছে। বাঁশের সাঁকো তৈরি করে ঘর থেকে বের হতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয়দের দাবি, বৃষ্টিপাত অব্যাহত থাকলে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেবে। চলাফেরার জন্য বিশাল কষ্ট আছে আমাদের। ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়তেছে এবং রান্না বান্না করতে পারছি না। গরু বাছুর খাওয়া দাওয়া বিশাল কষ্ট যাচ্ছে। কি করে চলাফেরা করবো? আমাদের গা পা খাইয়ে যাচ্ছে, জ্বর আসছে, সর্দি নামতেছে। বিগত দিনে যে বরাদ্দ হয়েছে এটা কিন্তু বিভিন্নভাবে সঠিক ব্যবহার হয়নি। কোথায় জল পাবো? ওই বাইরের থেকে ডিপ কলেতে জল আনিয়ে তাই খাতি হচ্ছে। প্রত্যেকটা মানুষ গরু ছাগল হাঁস মুরগি একই জায়গায় বসবাস করছে। একটা নদীর সাথে বিলগুলো কেটে দিই, একটা বিলের সঙ্গে সংযোগ দিয়ে দিই, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না। কিন্তু সেই কাজটা তারা কোনোভাবেই করতেছে না। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, গুরুত্ব দিয়ে পানি অপসারণের কাজ চলছে এবং গৃহীত প্রকল্পের কাজ শুরু হলে সমস্যার সমাধান হবে। ভবদহ এলাকার মূল যে নিষ্কাশন নদীসমূহ সেনাবাহিনীর মাধ্যমে পুনঃখনন কাজ হবে। তারই আমরা প্রায় শেষ পর্যায়ে আসি। সেনাবাহিনীর সাথে আমাদের এমওইউ হইলেই নদীসমূহ পুনঃখনন কাজ শুরু হবে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির তথ্য মতে ভবদহ অঞ্চলের যশোরের ৩টি উপজেলার ১০১টি গ্রাম জলাবদ্ধতার শিকার। সময় সংবাদ, যশোর। এদিকে জলাবদ্ধতা নিরসনে ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এই স্মারকলিপি দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, ৮০ দশক থেকে যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া, ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত ভবদহ এলাকার মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার। ভবদহ সুইচ গেটের সব গেট খুলে দেওয়ার ব্যবস্থা করা গেলে দ্রুত জনপদের পানি নিষ্কাশিত হবে। পাশাপাশি আমডাঙ্গা খালের জমি অধিগ্রহণ, ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পের কাজ শুরু, ঘের নীতিমালা বাস্তবায়ন আর TRM বাস্তবায়নের দাবিও জানানো হয়। খুলনা মহানগরীর প্রস্তাবিত বর্ধিত অংশে নেই পরিকল্পিত নগরায়নের ছোঁয়া। ড্রেনেজ, ময়লা অপসারণ, পানি নিষ্কাশন কিংবা সুপেয় পানির ব্যবস্থাও নেই। বিষয়টি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে থাকলেও বেশিরভাগ ভবনই নির্মিত হচ্ছে তাদের অনুমতি ছাড়া। কেডিএ বলছে, এখতিয়ার না থাকলেও স্থানীয় সরকার বিভাগ অনুমতি দেয়ায় ঠেকানো যাচ্ছে না ভূমির এই অনিয়ন্ত্রিত ব্যবহার। আবুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা মহানগরীর গল্লামারী ব্রিজ এলাকা পার হতেই শুরু বটিয়াঘাটা উপজেলা। সিটি কর্পোরেশন এলাকা বৃদ্ধির প্রস্তাবের খবরে এই এলাকায় দ্রুত বাড়তে থাকে আবাসন। শুধু এই এলাকা নয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানভুক্ত কেসিসির বর্তমান সীমানা সংলগ্ন সবগুলো এলাকায় কেডিএর অনুমতি ছাড়াই চলছে অপরিকল্পিত আবাসন গড়ে তোলার হিড়িক।
আবাসনের সামনের সড়ক কিংবা ড্রেন সবকিছুই তৈরি হচ্ছে অপরিকল্পিতভাবে। গড়ে ওঠা নতুন এসব আবাসিক এলাকায় নেই ড্রেনেজ ব্যবস্থা, ময়লা ফেলার স্থান, সুপেয় পানি ও সড়কে আলোর ব্যবস্থা। সরুগলির এই এলাকাগুলো সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে। কেডিএ থেকে অনুমতি না পেয়ে বসতির প্রয়োজনে বাধ্য হয়ে অনুমতি ছাড়াই ভবন নির্মাণে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। কেডিতে অনুমতি নিতে যায় কিন্তু আমাদের কোনো অনুমতি দেয় না। ড্রেন নাই, পানি উঠে তালায় ভরে যায়। সিটি কর্পোরেশনের ভিতরে না নেওয়ার কারণে আমাদের এই রোডগুলো ডেভেলপমেন্ট হচ্ছে না। রোড লাইন নাই, রোড লাইন থেকে আরো বঞ্চিত হচ্ছি। কোটি কোটি টাকা খরচ করে যদি কেউ বাড়ি করে, পরবর্তীতে যদি এটা কেডিএ প্ল্যান যদি অন্তর্ভুক্ত না হয়, তাহলে তো এই বাড়ি পরবর্তীতে ভেঙে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে কেডিএ বলছে এখতিয়ার না থাকা এবং চিঠি দিয়ে অবগত করার পরেও স্থানীয় সরকার অনুমতি দেয় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভূমির অপরিকল্পিত ব্যবহার। যদিও স্থানীয় সরকার বিভাগের দাবি, মাস্টার প্ল্যানভুক্ত এলাকার কোনো গেজেটেড কপি দেখাতে পারেনি কেডিএ। আইন মেনেই ইমারত নির্মাণের অনুমতি দিচ্ছেন তারা। ড্রেনেজ সমস্যা তৈরি করতে পারে এমন কিছু জায়গায়ও তারা বিল্ডিং প্ল্যান অনুমোদন করে দিচ্ছে। এমনকি ছোট ছোট রাস্তা সেগুলোকে বড় দেখিয়ে অনুমোদন করে দিচ্ছে। প্রপার আইন মেনেই দিচ্ছি এবং কেডিএর যে জায়গাটা তারা তাদেরকে বলছে সে তার এগেনস্টে তারা কোনো প্রপার ডকুমেন্ট এখনো পর্যন্ত উপজেলা পরিষদে দিতে পারেননি। অন্যদিকে কেডিএ তদারকি কিংবা অন্য কোনো ব্যবস্থা না নেয়ায় প্রস্তাবিত সম্প্রসারিত এলাকায় বিশৃঙ্খল আবাসন ও স্থাপনার ফলে ভেস্তে যেতে বসেছে তাদের পরিকল্পিত পরিচ্ছন্ন নগরী গড়ার পরিকল্পনা, বলছে সিটি কর্পোরেশন। আনপ্ল্যান নগরী গড়ে তুলছে, বিল্ডিং যত্রতত্র হচ্ছে। এইগুলো তো পরে এটাকে রিভাইজ করে প্ল্যানের মধ্যে আনা খুব কঠিন সময় আসবে আর কি, যেটা সিটি কর্পোরেশনের পক্ষে ম্যানেজ করা সম্ভব না। 45.65 বর্গ কিলোমিটার আয়তনের বর্তমান খুলনা নগরীর সাথে আরও 40.10 বর্গ কিলোমিটার যুক্ত করে সিটি কর্পোরেশন বর্ধিত করার প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয়ে আছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। খুলনায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আসিফ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রুবেল, প্রস্তাবিত বর্ধিত খুলনা মহানগরী এলাকায় যে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে সেটা নিয়ে আমরা প্রতিবেদন দেখছিলাম। এই অপরিকল্পিত নগরায়নের জন্য আসলে দায় কার, এটি আসলে ভবিষ্যতে কি ধরনের হুমকি রয়েছে এবং এটি নিয়ে করণীয় কি, সেসব বিষয়ে আজ আমরা একজন নগর পরিকল্পনাবিদের সঙ্গে কথা বলবো। আমাদের সাথে আছেন আসিফ আহমেদ। আসিফ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে বলছিলাম যে খুলনা মহানগরীর যে বর্ধিত অংশ প্রস্তাবিত, সেখানে আমরা দেখছি অপরিকল্পিত নগরায়ন হচ্ছে এবং সেসব জায়গায় কোনো ধরনের সুযোগ সুবিধা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই। আপনাদের কাছে, আপনারা যেহেতু নগর পরিকল্পনা নিয়ে কাজ করেন, এগুলো আসলে দেখভালও করেন, আপনাদের কাছে কি আসলে কি মনে হচ্ছে এই অপরিকল্পিত নগরায়ন আসলে কতটা হচ্ছে এই অঞ্চলে? আসলে খুলনা শহর ঢাকার মতোই খুব শীঘ্রই বাসযোগ্যতা হারাবে। খুলনা শহরের যে বর্ধিতাংশগুলো আছে আপনি যেটা বললেন, ওখানে দুই রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। যে ওখানে অপরিকল্পিতভাবে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, যেখানে বিল্ডিং এর ন্যূনতম সেটব্যাক মানা হচ্ছে না। সাথে সাথে হচ্ছে বিভিন্ন বেসরকারি প্লট, তারা হচ্ছে কোনো রকম ন্যূনতম রাস্তা না রেখে, কোনো ধরনের ট্রাফিক ম্যানেজমেন্ট না রেখে, ওয়েস্ট ম্যানেজমেন্ট না রেখেই তারা হচ্ছে এই প্লটগুলো ডেভেলপ করছে। 10 ফিটের রোডে তারা দেখা গেলো 2টা করে প্লট সেল করছে, যেটা কিনা সামনে কোনো অ্যাম্বুলেন্সের সুযোগ সুবিধা বা কোনো ধরনের ভূমিকম্প হলে সেই ধরনের কোনো সুযোগ সুবিধা কিন্তু থাকবে না। এই সমস্যার মধ্যে আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই অবস্থা যদি চলমান থাকে তাহলে খুব শীঘ্রই হচ্ছে আমরা এটি আসলে হচ্ছে কেন, মানে এটির জন্য তো নিশ্চয়ই কর্তৃপক্ষ রয়েছে যারা এটি অনুমোদন দিবে। এই অনুমতি ছাড়া এটি আসলে হচ্ছে, আপনার কাছে কি মনে হয় কোন কর্তৃপক্ষ দায়ী? কেডিএ রয়েছে, স্থানীয় সরকারকে দায়ী করছে কেডিএ, স্থানীয় সরকার আবার কেডিএ কে দায়ী করছে। আপনার কাছে কি মনে হয়? এটা আসলে সমন্বিত ব্যর্থতা। এখানে হচ্ছে তাদের জবাবদিহিতা নেই এবং হচ্ছে তাদের মধ্যে সমন্বয়হীনতাও দেখা যাচ্ছে। এখানে কেডিএর একটা মাস্টার প্ল্যান আছে 1961 সালে, যেটা বিধান হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা কোনো ডিটেল এরিয়া প্ল্যান আমরা দেখতে পাই না। এবং বর্তমানে যেটা আছে সেটা আসলে ল্যান্ড ইউজ প্ল্যান, যেটা কিনা তারা নিজেরাও বিল্ডিং এর অনুমোদন দিয়েও অনেক সময় তারা মনিটরিং করে না। আর উপজেলা লেভেলে যেমন ধরেন আপনারা যদি বটিয়াঘাটার আলুতলা মৌজার কথাই বলি, সেখানে স্থানীয় প্রশাসন থেকে অনুমোদন দিচ্ছে, আবার হচ্ছে কেডিএর এরিয়ার মধ্যে ওটা পড়েছে। কিন্তু স্পষ্টভাবে সরকারের বিধান অনুযায়ী কর্তৃপক্ষের এলাকার বহির্ভূত অংশে আসলে উপজেলা প্রশাসন থেকে অনুমোদন দেওয়ার কথা নয়, কিন্তু তারপর আমরা এটা দেখতে পাচ্ছি যে এই ধরনের অনুমোদন হচ্ছে। তাতে যেটা হবে, ভবিষ্যতে যদি খুলনা সিটি কর্পোরেশন এলাকা বর্ধিত হয়, সেখানে না পানির সংযোগ পাবে, না বিদ্যুতের সংযোগ পাবে, না গ্যাসের সংযোগ পাবে। এখানে আসলে তাদের মধ্যে সমন্বয়হীনতাই মূল বিষয় হিসেবে কাজ করছে।
কেডিএ আসলে অনুমতি ছাড়া যেসব ভবন নির্মাণ করছে, ইবারত হচ্ছে, সেসব জায়গায় কেডিএ তদারকি কেন করতে পারছে না বা এটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আসলে নিতে পারছে না কেন? এখানে আসলে দুইটা বিষয় কাজ করছে। আমরা কেডিএ থেকে কথা বলেছি। একটা হচ্ছে সদিচ্ছার অভাব, দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের জনবলের অভাব। খুলনা শহরে মাত্র একজন পরিকল্পনাবিদ দিয়ে খুলনা সিটি কর্পোরেশন চলে এবং 3 জন পরিকল্পনাবিদ দিয়ে আমাদের পরিকল্পনা শাখা কেডিএ চলে। এত বড় একটা এরিয়া হচ্ছে কেডিএ নিচ্ছে, কিন্তু সেখানে তাদের মাত্র 3 জন পরিকল্পনাবিদ দিয়ে, এবং তার আগে 2020 সালে আগে কোনো পরিকল্পনাবিদ ছিল না। এবং আমরা জানতে পেরেছি ভবিষ্যতে এখানে পরিকল্পনাবিদ নিয়োগ না দিয়ে অন্য ধরনের পেশাজীবী নিয়োগ দেওয়ার তাদের সম্ভাবনা আছে। তো যদি এই অবস্থা চলমান থাকে তাহলে ভবিষ্যতে খুলনা শহর একটি অপরিকল্পিত এবং অপর্যাপ্ত অবস্থায় বিবর্তমান হবে। আসলে আমরা জানি যে যেটা সিটি কর্পোরেশন একটি প্রস্তাবনা রয়েছে আরো 40 বর্গ কিলোমিটার জায়গা যুক্ত করার, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের যে বলছে যে তারা আসলে এটি ম্যানেজমেন্ট করতে পারবে, আপনাদের কাছে আসলে কি একই রকম মনে হয়? কি ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত হতে পারে? তারা আসলে ম্যানেজমেন্ট করতে পারবেন, এটা আমিও একমত। কারণ হচ্ছে এখনই যদি এই অবস্থার সমাধান করতে না পারি, তাহলে অলরেডি দেখবেন আপনারা ওখানে আলুতলার দিকেই যদি যান এবং হচ্ছে আমাদের সিটি বাইপাসের দিকে যান, রেগুলার বিল্ডিং হয়ে গেছে, 10 ফিট 12 ফিটের রোডে বিল্ডিং হয়ে গেছে, এবং সেটা হয়ে যাওয়ার পরে আসলে এটা ম্যানেজ করা আসলেই কঠিন। তো এই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের একটা ভূমিকা আছে, তাদেরই আসলে এখনই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। জি, সিটি কর্পোরেশনের পদক্ষেপের পাশাপাশি এই যে অদূর ভবিষ্যতের আমরা ঝুঁকির কথা বা হুমকির কথা বলছি, এটির আসলে সমাধানে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? আসলে সমাধানটা হচ্ছে চিরিচালাচালি করে কিছু হবে না। আমাদের কাছে মনে হয় যে তাদের একসাথে বসা দরকার, এবং উপজেলা থেকে যেটা বলা হয় যে আসলে মৌজা ভিত্তিক তারা আসলে অনুমোদন দিয়ে থাকে, কিন্তু কেডিএ যেটা আসলে বোঝাতে হবে যে আসলে এটা মৌজা ভিত্তিক কোনো সমাধান নয়, এটা আসলে মাস্টার প্ল্যানটা গ্যাজেট হয়ে আসে। তো তাদের একসাথে না বসা পর্যন্ত এটা সমস্যার কোনো সমাধান হবে আমি মনে করি না। প্লাস তাদেরকে অবশ্যই, বিশেষ করে কেডিএ কে অবশ্যই জানাতে হবে, ওই অঞ্চলে যারা হচ্ছে বসবাসকারী তাদেরকে জানাতে হবে যে এটা আমাদের এলাকার বহির্ভূত এবং এলাকার মধ্যে আছে। তাছাড়া আরেকটা বিষয় যেটা আমি মনে করি সেটা হলো যে আমাদের সাধারণ জনগণও তাদেরকে জানতে হবে যে আমরা ওই এলাকায় বিল্ডিং করতে পারবো কি পারবো না, সচেতনতা। দর্শক, আমরা আসলে শুনছিলাম যে আমরা বর্ধিত শহরাংশের যে অপরিকল্পিত নগরায়ণ হচ্ছে, এটির আসলে এখনই আসলে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট যতগুলো দপ্তর রয়েছে সবগুলো দপ্তরকে একসঙ্গে বসে সমন্বিতভাবে এটির সমাধান করতে হবে, তা না হলে অদূর ভবিষ্যতে বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে খুলনা মহানগর। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে প্রস্তাবিত বর্ধিত শহরাংশের অপরিকল্পিত নগরায়ণ নিয়ে আলোচনার সবশেষ। আব্দুল্লাহ আল মামুন রুবেল যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন খুলনা মহানগরীর বর্ধিত অংশের অপরিকল্পিত নগরায়নের বিস্তারিত। বিভাগীয় সময়ে আরও থাকছে। চুয়াডাঙ্গায় নিজস্ব ভবন না থাকায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চলছে স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম। কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত অন্তঃসত্ত্বা নারীরা, 6 মাস ধরে মিলছে না ওষুধও। খুলনা মহানগরে হঠাৎই বেড়েছে চুরি, ডাকাতি ও খুনের ঘটনা। গত 1 বছরে 31টি এবং গত 5 দিনে 4টি হত্যাকাণ্ড হয়েছে, যার 1/3 মাদক এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিরা জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়াচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়ায় মহাসড়কগুলোতে আইন অমান্য করে চলছে 3 চাকার যানবাহন, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সচেতনতা বৃদ্ধি সহ মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। কুষ্টিয়ায় আইন অমান্য করে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার যানবাহন। মহাসড়কের উপরে গড়ে উঠেছে স্ট্যান্ড। দূরপাল্লার যানবাহনের চালকরা বলছেন 3 চাকার বাহনের জন্য স্বাভাবিক গতি হারাচ্ছে দূরপাল্লার যানবাহন। এতে একদিকে সময় অপচয় হচ্ছে, অন্যদিকে ভাড়া বৃদ্ধি পেয়েছে বাস, ট্রাক সহ প্রাইভেট কার ও 4 চাকার যানবাহনের। 3 চাকার কারণে সড়কে ঘটছে দুর্ঘটনা। 3 হুইলার যেভাবে চালায়, কোন জায়গায় দাঁড়ায় যায়, কোন জায়গায় ডাইনে মুড়া মেরে চলে যায়, ওই এক গাড়ি বাঁচাতে গিয়ে আমাদের জানের হুমকি। আগে গাড়ি চালায় একটা শান্তি ছিল, এখন সেটা নাই। এখন ধরেন যে অটো, সিএনজি, নসিমন, করিমন এর কাছে ধরেন আমরাই জিম্মি। ওরা সিঙ্গেল বোঝে না, কোনো কিছু বোঝে না, হুট করে ঢুকাই দেওয়ার কারণে মনে করো যে এই যে আমাদের বড় গাড়িগুলা, বাস, ট্রাক, এরা মনে করো দুর্ঘটনা। এদিকে মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচল অমান্য জেনেও বাধ্য হয়ে চালাচ্ছেন দাবি 3 চাকার যানবাহন চালকদের। হাই রোডের সমস্যা, আমাদের তো কোনো সাইড কোনো রোড নাই, পেটের দায় থেকে আমরা হচ্ছে বিশ্ব রোডে ওঠা লাগে। সচেতনতা বৃদ্ধি সহ মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন সময় মিটিং করেছি, যাতে করে এই 3 চাকার যানবাহন যারা চালায় তারা যেন রাস্তার মধ্যে না আসে, পাশাপাশি যারা ওঠে
এই যানবাহনগুলো ব্যবহার করে তাদের সচেতনতার জন্য আমরা বিআরটি এর পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা বিভিন্ন সময় মিটিং করেছি। সড়ক বিভাগের তথ্য মতো জেলায় 2টি জাতীয় মহাসড়ক ও 4টি আঞ্চলিক মহাসড়ক রয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। Thai Aluminium. The better is now the best. বিভাগীয় সময় আরও থাকছে। কুষ্টিয়ার খাজানগর মোকামে মিল পর্যায়ে চালের দাম কেজিতে কমেছে 1 টাকা। প্রভাব পড়েনি খুচরা বাজারে, নিয়ন্ত্রণে তদারকির দাবি ভোক্তাদের। নিজস্ব ভবন না থাকায় চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র এবং ডাউকি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। রয়েছে প্রয়োজনীয় লোকবল ও ঔষধের সংকট। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রসূতি নারী, নবজাতক ও শিশুরা। মাহফুজ মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 1978 সালে চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠিত হয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। এরপর থেকে কেন্দ্রগুলো গ্রামীণ প্রসূতি নারী, নবজাতক ও শিশুদের চিকিৎসা দিয়ে আসছে। নর্মাল ডেলিভারি, পরিবার পরিকল্পনা পদ্ধতি, জীবন রক্ষা সহ নানা ধরনের চিকিৎসা ও সেবা প্রদান করা হয় নিয়মিত। কিন্তু আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত। ইউনিয়ন পরিষদের ছোট্ট একটি কক্ষে কোনো রকমে সাধারণ চিকিৎসা দেয়া ছাড়া অন্য কোনো কার্যক্রম নেই। আর জীবননগরের সীমান্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের নিজস্ব কোনো ভবন না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ইউনিয়ন পরিষদে কোনো রকমে চলছে কার্যক্রম, বন্ধ রয়েছে নর্মাল ডেলিভারি। তাই ভোগান্তি পেরিয়ে গর্ভবতী নারীদের ছুটতে হচ্ছে দূরের কোনো হাসপাতালে। হাসপাতালটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে সাপ, ব্যাঙ, বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব এবং ওখানে কোনো সেবা দেওয়া হয় না। গর্ভবতী মহিলাদের যে চিকিৎসা পাওয়ার দরকার সেটি এখানে পাচ্ছে না, সেই ব্যবস্থাটা নিয়ে স্বাস্থ্যকেন্দ্র দুটিতে জনবল সংকটও প্রকট। দীর্ঘদিন ধরে শূন্য অনেক পদ, প্রায় 6 মাস ধরে ওষুধেরও সংকট। ওষুধ পানি গত 6 মাস ধরে আমরা কিছুই পাচ্ছি না। সাম্প্রতিক এই অবকাঠামোর কারণে এবং অন্যান্য ঔষধি সামগ্রীর স্বল্পতার কারণে এই সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই ইউনিয়নগুলোতে প্রস্তাবনা দেওয়া আছে, খুব শীঘ্রই এটা অনুমোদিত হলে তারা এখানে বিল্ডিংয়ের কাজ শুরু করতে পারে। আর বিল্ডিংটা হয়ে গেলে আমাদের এই জনগণকে যে সেবা দেওয়ার যে বিষয়টা, এটা আমাদের আরও সহজতর হবে। দুটি ইউনিয়নের জনসংখ্যা প্রায় 52,000। দুটি স্বাস্থ্যকেন্দ্রে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 1000 রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। কুষ্টিয়ার খাজানগর মোকামে মিল গেটে চালের দাম প্রকারভেদে 1 টাকা কমলেও খুচরা বাজারে কমেনি দাম। মিলের পাশাপাশি খুচরা বাজারে তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এস এম রাশেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়া খাজানগর যে চালের মিলগুলো রয়েছে সেই চালের মিলগুলোতে কিন্তু বাসমতি, কাজললতা এবং মিনিকেট ধান উৎপাদন এবং চাল উৎপাদন হয় এবং এই প্রতিটি মিল গেটে কিন্তু বিভিন্ন প্রকারভেদে চালের দাম কমেছে 1 থেকে 1.5 টাকা। কিন্তু এর প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়েনি বলে আমরা জানতে পেরেছি। এবং খুচরা বাজারে যারা প্রান্তিক পর্যায়ের ভোক্তা যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত মিল গেটে চালের দাম কমলেও কিন্তু প্রান্তিক পর্যায়ের ভোক্তারা কিন্তু এই সুবিধা পাচ্ছে না, যার কারণে কিন্তু শেষমেশ কিন্তু এই ভোক্তা পর্যায়ে যারা খাতক যারা আছে তারাই কিন্তু মূলত এর পার্শ্বপ্রতিক্রিয়ায় তারা পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং প্রান্তিক পর্যায়ের ভোক্তারা দাবি করেন যে মিল গেটগুলাই এবং মিলের যে গোডাউনগুলো আছে সেইগুলোর তদারকির পাশাপাশি খুচরা বাজারে যারা বিশেষ করে চাল যারা সংরক্ষণ রাখে তাদের উপরেও কিন্তু নজরদারি প্রয়োজন বলে মনে করেন প্রান্তিক পর্যায়ের ভোক্তারা। তবে আমি এখানে মিল মালিক যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে চালের চাহিদা কম, এর কারণে তাদের মিলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চাল মজুদ রয়েছে। এই মজুদের কারণে কিন্তু চালের দাম তারা বাধ্য হয়ে কমিয়েছেন এবং মূলত চাল কিন্তু যে সড়ক যে পরিস্থিতি সড়কে তার কারণে কিন্তু তারা চাল কিন্তু তারা কুষ্টিয়ার বাইরে তারা খুব বেশি বিক্রি করতে পারছে না। এবং রাজধানী সহ সারা বাংলাদেশের যে চালের যে অর্ডার থাকে সেই অর্ডারও কিন্তু কম, যার কারণে আসলে চালের দাম কমেছে কুষ্টিয়ার এই মিল গেটগুলোতে। আজ কিন্তু মিল গেটে বাসমতি চাল বিক্রি হয়েছে 90
90 টাকা কেজি এবং মিনিকেট চাল বিক্রি হয়েছে 75 টাকা কেজি এবং কাজুলতা যে চালটি রয়েছে মোটা চাল সেটি কিন্তু বিক্রি হয়েছে 62 টাকা কেজি। তবে এর প্রভাব কিন্তু কোনোভাবেই কিন্তু বাজারগুলো বিশেষ করে খুচরা বাজারে কিন্তু পড়ছে না বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই সিন্ডিকেট করে যাতে চালের দাম কেউ বৃদ্ধি এবং কমাতে না পারে সেই বিষয়ে কিন্তু জেলা প্রশাসন থেকে নজর রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং ফুড গ্রেন লাইসেন্স অনুসারে যাতে সকলেই বিশেষ করে খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা যাতে চাল সংগ্রহ রাখে সেই বিষয়ে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রয়েছে। তো কুষ্টিয়ার খাজানগর মিলগেট থেকে এই ছিল আমার কাছে চালের বাজারের সর্বশেষ। কুষ্টিয়া থেকে চালের দামের বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার SM রাশেদ। ঝিনাইদহের শৈলকুপায় 2 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও ব্যবহার হচ্ছে না 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি। স্থানীয়রা বলছেন দুপাশে সড়ক না থাকায় ব্যবহার করতে পারছেন না তারা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। লোটাস রহমানের সোহাগের রিপোর্ট। পড়ে আছে নতুন ব্রিজ, কেউ শুকাচ্ছেন পাট, কেউ বা পাটখড়ি, আবার ব্রিজের উপর স্তূপ করে রাখা আছে ইট বালি, রয়েছে ঘোড়ার গাড়িও। স্থানীয়রা জানায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের জিকে সেচ খালের উপর 2 বছর আগে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়। তবে নতুন এই ব্রিজের দুপাশে কোনো প্রকার সড়ক নির্মাণ না করেই কাজ শেষ করে সড়ক ও জনপথ অধিদপ্তর। এরপর থেকেই পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। রাস্তা না থাকায় পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই চলাচল করছে যানবাহন, আর নতুন ব্রিজ পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। ব্রিজের দুপাশে সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। ব্রিজটা করা হয়েছে 2023 সালে করার পরে এখানে ওই সাইডে আসলে ওই আপনার অ্যাঙ্গেলটা ঠিক হয় না, যার কারণে মোটামুটি ব্রিজে কোনো চলাচল হয় না। ব্রিজটা করাতে আসলে আমাদের কোনো কাজে আসি নাই, তো টাকাটাই নষ্ট হয়েছে, মানে ব্যয় করেছে 3-4 কোটি টাকা। এভাবে ব্রিজ করাতে চলাচল করতে পারছে না, গাড়ি ঘোড়াও যেতে পারছে না, বরং আমাদের জন্য ক্ষতি। সংযোগ যে রাস্তা সেই রাস্তা নাই, কাদা, গাড়ি উঠতে গেলে অ্যাক্সিডেন্ট করে। এখন যদি যত দ্রুত সম্ভব হচ্ছে এই সরকার যদি হচ্ছে নতুন ব্রিজ চালু করে তাহলে হচ্ছে মানুষ পারাপার বা ভারী যানবাহন চলাচলের জন্য সুবিধা হবে। সড়ক বিভাগ বলছে ব্রিজ নির্মাণ করার সময় জমি বুঝে না পাওয়ায় রাস্তা নির্মাণ করা যায়নি। তবে দ্রুত সড়ক নির্মাণ করে ব্রিজটি চালু করার আশ্বাস তাদের। এখন আমরা বাকি যে অংশগুলো আছে সেইটা সহ ওই ব্রিজ অ্যাপ্রোচের অংশটা অধিগ্রহণ সম্পন্ন করে টেন্ডার করে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা শেষ করতে পারবো। 2023 সালের 21 এপ্রিল ব্রিজটির উদ্বোধন করা হয়। এই পথ দিয়ে ঝিনাইদহের শৈলকুপা এবং মাগুরা জেলার অন্তত অর্ধশত গ্রামের মানুষ চলাচল করেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এবারে জেনে নেব খুলনা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। কুষ্টিয়া শহরের কোটপাড়া বারো শরীফ দরবার এলাকায় 6 আগস্ট সকালে অজ্ঞাত এক নারীর মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। 6 আগস্ট সকালে মোংলা কোস্টগার্ড সংবাদ সম্মেলনে জানায় 5 আগস্ট রাতে বাগেরহাটের সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকায় জলদস্যুদের ধরতে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি বুঝতে পেরে জলদস্যুরা পালানোর চেষ্টা করলে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে কোস্টগার্ড। পরে ধাওয়া করে আসাবুর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বাদশাহ গাজী সহ 2 জনকে গ্রেফতার করে তারা। 3 আগস্ট রাতে যশোরের বাঘারপাড়ায় বাড়ির মালিকের ছেলে হৃদয় হোসেন এক মধ্যবয়স্ক স্বাস্থ্যকর্মীর ঘরে ঢুকে ধর্ষণ করে। অভিযুক্ত হৃদয় হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্টার রোলে ওয়ার্ড বয় পদে কর্মরত। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 4 আগস্ট পরীক্ষার জন্য ভুক্তভোগীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রত্যেকটা মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি একই জায়গায় বসবাস করছে। টানা বৃষ্টিতে ফের জলাবদ্ধতার কবলে যশোরের ভবদহ এলাকা। 3 উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত। খাল খননে দীর্ঘসূত্রিতায় বিপর্যয়, দাবি ভুক্তভোগীদের। নেই ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি। খুলনা নগরীর প্রস্তাবিত বর্ধিত অংশে ভবন নির্মাণের হিড়িক। স্থানীয় সরকার অনুমতি দেয়ায় অপরিকল্পিত নগরায়ন, অভিযোগ KDA-র। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।